তো সেমিনারের নেক্সট স্পিকার হিসেবে আমি ডেকে নিতে চাইবো মাইকে ডক্টর সৌম্য ঘোষ স্যারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সৌম্য ঘোষ স্যার প্লিজ। আপনাদের বলবে কিভাবে স্ট্রেসকে কন্ট্রোল করা যায় একদম অ্যানালিটিক্যালি, ডাক্তারি পরিভাষায় যেমনটি হয় খুব ছোট্ট করে বলবে, কারণ তোমাদের অনেকেরই ধৈর্যচ্যুতি অনেক সময় ঘটে যায়। আজকাল আমরা এখানে দেখি কোনো একটা জায়গাতে যদি আমরা একটা অনুষ্ঠানে একটা খেলাধুলো, খাওয়া দাওয়া, নাচ গান, প্রচুর ছেলেপিলেরা থাকে, কিন্তু তারাই গিয়ে আত্মহত্যা করছে, তারাই গিয়ে ডিপ্রেশনে ভুগছে, এবং তাদের যখন ভালো কোনো কাজে ডাকা হয় তারা তখন কিন্তু এক সময় ভাবে যে সময় নষ্ট হচ্ছে। কিন্তু এইটাই কিন্তু সময় অপচয় না, সেগুলো সময় অপচয়, এটা কিন্তু সময়ের সঞ্চয়, এটা মাথায় নিতে হবে। তোমরা খুব শোনো, প্রফেসর মানুষ, ছাত্রদের কাছে খুবই পরিচিত, রায়গঞ্জ মেডিকেল কলেজে গেলে ওনার নাম শুনতে পাবে, উনি বলবেন। তারপরে তো আমাদের বিশেষ আকর্ষণ আছে, সেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। একজন গ্র্যান্ডফাদার আমাদের এখানে কিছু পারফর্ম করে দেখাবেন, অসাধারণ পারফরমেন্স হবে। গুড আফটারনুন। আমি প্রথমেই সংস্থাকে অভিবাদন জানাই এরকম একটি সুন্দর টপিক অ্যারেঞ্জ করার জন্য। এনহ্যান্সমেন্ট অফ স্কিলস অ্যান্ড ইফেক্ট অফ যোগ, মেডিটেশন অ্যান্ড মিউজিক, এরকম একটা সুন্দর টপিক অ্যারেঞ্জ করার জন্য প্রথমেই সংস্থার কর্ণধার ডক্টর সমব্রত সরকারকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি কয়েকটা হেডিংয়ে সহজ ভাষায় বাংলা ভাষায় সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমি কয়েকটা হেডিংয়ে বলবো। প্রথমে আমাদের নার্ভাস সিস্টেম বা ব্রেনের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, তারপরে ফাংশনাল ইন্টিগ্রিটি, লার্নিং, মেমোরি, এবং তার উপর এফেক্টস অফ মিউজিক অ্যান্ড যোগা কীভাবে কাজ করছে, কেন এর এফেক্টগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো একটু খোঁজার চেষ্টা করি। খুব সহজে, খুব ছোট করে বলার চেষ্টা করছি। আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের চারপাশে, শরীরের চারপাশে যা কিছু ঘটছে, এনি ডিটেক্টেবল চেঞ্জ ইন এনভায়রনমেন্ট ইজ স্টিমুলাস। আমাদের শরীরের চারপাশে যে এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, তার যে কোনো পরিবর্তনই হলো একটি উত্তেজনা, একটা স্টিমুলাস। স্টিমুলাস আমাদের শরীরে বিভিন্ন কাজ করে রিসেপ্টরের উপর। রিসেপ্টর আমাদের আছে, সারা দেহে আছে, যেমন আমাদের দেহের বিভিন্ন অংশে আছে, প্যাসিনিয়ান কর্পাসেল, মেজনার কর্পাসেল, রাফিনিস ডিস্ক, হেয়ার এন্ড অর্গান, নার্ভ এন্ডিং, এসব যেমন আছে। চোখে যেমন রড সেল, কোন সেলস আছে, কানে ইন্টারনাল ইয়ার সেলস আছে। এবার যেটা হচ্ছে, রিসেপ্টরের কাজ হলো তার একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল আছে। সেই ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল হচ্ছে কোষের ভেতরে কতগুলো আয়ন চ্যানেলস আছে, সোডিয়াম পটাশিয়াম, যেগুলো ব্যালেন্স, সেগুলো ঠিক করে। তো রিসেপ্টর যখন কোনো পরিবর্তন আসছে, স্টিমুলাস আসছে, সেই তাৎক্ষণিক একটা পোটেনশিয়াল ডিফারেন্স যে চেঞ্জ হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম কনসেন্ট্রেশন ডিফারেন্স চেঞ্জ হচ্ছে, তার ফলে সেখানে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় অ্যাকশন পোটেনশিয়াল। সেই অ্যাকশন পোটেনশিয়ালে এবারে বিভিন্ন নার্ভ তন্তু বা নার্ভ ফাইবার আছে, স্নায়ু কোষ আছে, সেইগুলো দিয়ে পরিবাহিত হবে, কন্ডাক্টেড হবে। সেইগুলো যেমন আমাদের শরীরে বিভিন্ন রিসেপ্টর থেকে সেগুলো একত্রিত, মানে প্রথমে যাচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে, তলার দিক থেকে, ওপরের দিক থেকে যদি আসি, তারপর সেখানে গিয়ে তারা আরেকটা দ্বিতীয় একটা নিউরন বা নার্ভ সেলের সাথে মিলিত হচ্ছে, সেখানটাকে বলে আমরা সাইন্যাপস, নিউরোনাল জাংশন বা সাইন্যাপস, আর মাঝখানে জায়গাটাকে বলে সাইন্যাপটিক ক্লেফট। তারপরে সেটা চলে যাচ্ছে মাথায়, সেখানে চলে যাচ্ছে একটা রিলে সেন্টার আছে, তার নাম হচ্ছে থ্যালামাস। তারপরে সেটা চলে যাচ্ছে একদম সেরিব্রাল কর্টেক্স। তো একটা রিসেপ্টর যখন উত্তেজিত হলো, স্টিমুলেটেড হলো, তার একটা পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হলো, সেখানে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হলো, সেটাকে বলছি আমরা অ্যাকশন পোটেনশিয়াল। এবার এই নার্ভ ফাইবারগুলো প্রত্যেকটারই কন্ডাকশন প্রপার্টি আছে, বিভিন্ন স্টিমুলাসের জন্য বিভিন্ন নার্ভ ফাইবার নির্দিষ্ট আছে, আমি বিশদে যাচ্ছি না। এই নার্ভ ফাইবারগুলো প্রত্যেকের কন্ডাকশন ভেলোসিটি আছে নির্দিষ্ট, এবং এই যখন স্টিমুলাসটা এলো, একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, তখন সেটা নার্ভ ফাইবার দিয়ে আস্তে আস্তে কন্ডাক্টেড হচ্ছে ওপরের দিকে।
এবার যে প্রথম যে নিউরনটা আমরা যাকে বলি প্রি সাইন্যাপটিক নিউরন বা পূর্ববর্তী নিউরন, তার এন্ডে আছে কিছু নিউরো ট্রান্সমিটার যেগুলো হচ্ছে কেমিক্যালস। এই কেমিক্যালস হতে পারে অ্যামাইন্স, এই হতে কেমিক্যালস হতে পারে স্টেরয়েডস, বিভিন্ন ধরনের কেমিক্যালস হতে পারে। সেই কেমিক্যালসগুলো নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয়। সেই নিউরো ট্রান্সমিটারগুলো কাজ করে তার পরবর্তী নিউরন বা পোস্ট সাইন্যাপটিক নিউরনের উপর বিভিন্ন রিসেপ্টার থাকে। তো ওই নিউরো ট্রান্সমিটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট রিসেপ্টার আছে। সেই রিসেপ্টারগুলো যখন স্টিমুলেটেড হয় তখন সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা ফার্দার প্রসেস করে। সে ওপরে গিয়ে যাচ্ছে তখন তার রিলে সেন্টারে, তারপর যাচ্ছে ব্রেনে হচ্ছে নার্ভ সেলগুলোর, প্রত্যেকটা নার্ভ সেলের 3টে পার্ট, সেল বডি, অ্যাকশন, ডেনড্রন। তা ব্রেনে একটা অ্যাকশনের সাথে, একটা অ্যাকশন একটা ডেনড্রনের সাথে, একটা ডেনড্রনের সাথে, বা একটা ডেনড্রন একটা সেল বডির সাথে বিভিন্নভাবে পারমুটেশন কম্বিনেশনে মিলিত হয়, একটা সেল নেস্ট তৈরি করে। সেরিব্রাল কর্টেক্স এই সেল নেস্টগুলো তৈরি যখন হচ্ছে তখন বিভিন্ন ডাইপোল তৈরি হচ্ছে। তা আমাদের ব্রেনে সেরিব্রাল কর্টেক্সে ঘিরে রেখেছে, ব্রেনের স্কালটা খুব ছোট, তার মধ্যে ব্রেনটা তার মধ্যে অ্যাকম্পানিড হয়ে রয়েছে, সে তার মধ্যে রয়েছে হাইপোথ্যালামাস, থ্যালামাস, এইসব যে সেন্টারগুলোকে সে কভার করে রেখেছে। ফলে সে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি একটা তৈরি হচ্ছে, সে যে কভার করে রয়েছে তার ডিরেকশন কিন্তু আলাদা। সে যদি একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এক্স অ্যাক্সিসে হয়, একটা ওয়াই অ্যাক্সিসে হতে পারে, একটা জেড অ্যাক্সিসে হতে পারে। এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হলো, এর জন্য কিন্তু একটা ম্যাগনেটিক প্রপার্টিও তৈরি হয়। আমাদের শরীরের সেলগুলোতে সব বায়োলজিক্যাল মলিকুল, এখানে কোনো কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের এসব ব্যাপার নেই, কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে বায়োলজিক্যাল মলিকুলগুলোর জন্য। আয়ন পাম্প, আয়ন চ্যানেলগুলো পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, সেই জন্য একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, সেটা কন্ডাকশন প্রপার্টি আছে, সেটা কন্ডাক্টেড হচ্ছে। এবার সেই বিভিন্ন স্টিমুলাসের বিভিন্ন প্রপার্টিজ আছে। স্টিমুলাসটা কতক্ষণ ধরে হচ্ছে, মানে তার ডিউরেশন, একটা যেমন কন্ডাকশন ভেলোসিটি, একটা ডিউরেশন, আর যেটা হচ্ছে যেটাকে আরেকটা ভাষায় বলে সাইন্যাপটিক প্লাস্টিসিটি, সেটা হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন। সেইটা গিয়ে যেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে গিয়ে একটা ইমপ্রেশন ফেলছে। আমরা যেটা দেখছি, একটা ফুল দেখছি, একটা বাচ্চা একটা ফুল দেখছে, সেটা গোলাপ না গাঁদা, সেটা কে ডিসাইড করছে? প্রথমে যেটা হয় সেটা হচ্ছে, প্রথমে লার্নিং মানে হচ্ছে অ্যাকুইজিশন অফ ইনফরমেশন। প্রথমে তথ্যগুলোকে আমার মস্তিষ্কে সঞ্চয় করতে হবে। আমি ছোটোবেলায় যখন কোনো বাচ্চাকে তার বাবা মা শিখিয়ে দিয়েছে এই ফুলটা হচ্ছে গোলাপ, এটা হচ্ছে গাঁদা, তারপরেও যতবার ওই ফুলটা দেখবে সে তখন ডিফারেন্সিয়েট করতে পারবে এই জিনিসটাই হলে এইটা। সুতরাং প্রথম হচ্ছে ইনফরমেশন পরিবেশে চেঞ্জ হলো, স্টিমুলাস তৈরি হলো, সেটা গিয়ে সরাসরি কর্টেক্সে গিয়ে একটা ইমপ্রেশন ফেললো, একটা প্রিন্ট হলো, সেটা ফার্স্ট ইমপ্রেশন। সেই ইমপ্রেশনটা হচ্ছে লার্নিংয়ের প্রথম ধাপ। সুতরাং পড়াশোনার ক্ষেত্রেও বলতে পারি, প্রথম যখন পড়াশোনাটা করবে, প্রথম ধাপটা, প্রথম পড়াটা খুব নিখুঁত হওয়া প্রয়োজন। সেই ইমপ্রেশনটা যত অ্যাকুরেট হবে, সেইটা কিন্তু ব্রেন প্রসেস করে হিপোক্যাম্পাসে, মিডিয়াল টেম্পোরাল লোবে, সেইখানে গিয়ে সেটা মেমোরি, স্টোরেজ অফ ইনফরমেশন, সেটাই হচ্ছে মেমোরি। তাহলে প্রথম যে ইনফরমেশন যে গ্যাদারিং হচ্ছে, লার্নিং হচ্ছে, সেই লার্নিংটা যত নিখুঁত হবে তাহলে মেমোরিটাও তত ভালো কাজ করবে। মেমোরি আবার দুরকম আছে, এক্সপ্লিসিট মেমোরি, ইমপ্লিসিট মেমোরি। এক্সপ্লিসিট মেমোরি হচ্ছে একটা বস্তুকে সামনে দরকার, রেকগনিশন মেমোরি বলে, এটা হচ্ছে ডিক্লারেটিভ মেমোরি বলে। ইমপ্লিসিট মেমোরিতে সামনে কোনো বস্তুর উপস্থিতির দরকার নেই। আমরা যেমন সাঁতার, সাইকেল একবার শিখে গেলে সেটা হ্যাবিট এ পরিণত হয়, সে আর ভোলে না, এটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। সে যাই হোক, ইনফরমেশান অ্যাকুইজিশন হচ্ছে, তারপর সেটা স্টোরেজ হচ্ছে। এটা আলমারিতে যেমন তাকে জিনিস, বইপত্র সেলফে সাজানো থাকে, ইনফরমেশানগুলো নির্দিষ্ট কোডিংটার কিছুই নয়। কোডিংটা হচ্ছে এই যে বিভিন্ন স্টিমুলাসের ভেলোসিটি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির যে ভেলোসিটি, তার যে ডিউরেশন, এবং তার প্রত্যেকটা যে পজ, এইগুলো নিয়ে তৈরি হচ্ছে একটা ইমপ্রেশন। সেই ইমপ্রেশনটা যত ভালো হবে, যত অ্যাকুরেট হবে, সেটা যখন মেমোরিতে যাবে সেটা তখন আরও সুস্পষ্ট হবে।
এবার ব্রেনের কাজ হচ্ছে সেরিব্রাল কর্টেক্স যখনই কোনো একটা পরিবেশে কোনো একটা চেঞ্জ দেখতে পাচ্ছে, সে তখন রিলেট করার চেষ্টা করবে, এটা আমি কোথায় দেখেছি, এটা আমি কোথায় পড়েছি। একটা পরীক্ষায় প্রশ্ন এসছে, আমার মনে পড়ছে আমি এটা কোন চ্যাপ্টারে পড়েছি। একটা পরীক্ষা হঠাৎ করে প্রশ্ন চলে এসছে, খুব আনকমন প্রশ্ন, কিন্তু সে রিলেট করার চেষ্টা করছে এই ধরনের ইনফরমেশান আমি কোথায় পেয়েছি। তখন সে ওই জায়গাটাতে সে খুঁজতে চেষ্টা করবে সেরকম কোনো ইনফরমেশান গ্যাদারিং হয়েছে কি না, সেটাকেই হচ্ছে মেমোরি। এই মেমোরির কাজটা যদি ভালোভাবে করতে হয় তাহলে প্রথমে ইমপ্রেশনটাকে ভালো করতে হবে। এইবারে সেই ইনফরমেশনটা সেরিব্রাল কর্টেক্স পাঠিয়ে দেবে সেন্সরি কর্টেক্স পাঠিয়ে দেবে মোটর কর্টেক্সে। মোটর কর্টেক্স সেই সিগন্যালটাকে প্রসেস করে পাঠিয়ে দেবে আমাদের শরীরে বিভিন্ন, আমি কিভাবে তাতে রিয়্যাক্ট করব, কিভাবে সাড়া দেব। আমাদের শরীরের মস্তিষ্কে দুটো অর্গান আছে, এই অংশ আছে, সেটা একটা হচ্ছে বেসাল গ্যাংলিয়া, একটা সেরিবেলাম। এরা কী করছে, এই জিনিসটাকে মডুলেট করে আলটিমেট যে সিগন্যালটা আমাদের কাছে পৌঁছবে, মাসেলের কন্ট্রাকশন হবে, সেইটাকে এটা নির্দেশ করে। এই সেরিবেলাম বস্তুটি মানুষের একটি অনন্য সম্পদ। এই সেরিবেলাম একটি জিনিস, সেই সেরিবেলাম যত শক্তিশালী তার স্কিল তত ডেভেলপ। সচিন তেন্ডুলকার যখন ব্যাট করে, সচিন তেন্ডুলকারের সেরিবেলাম কিন্তু মারাত্মক ডেভেলপস, বলে সকলে যে জন্মগত প্রতিভা। তার মানে হচ্ছে সেরিবেলামটা এতটাই ডেভেলপড যে এ জানে কোন বলটা কোন জায়গা থেকে ছাড়লে সেটা ইনসুইং করবে না আউটসুইং করবে, সেটা শর্ট পিচ পড়ছে না গুড লেন্থে পড়ছে, নাকি সেটা ওভার ফুল লেন্থে পড়ছে, সেটা কীভাবে বেরিয়ে যাচ্ছে না ভেতরে যাচ্ছে, ব্যাটটা কতটা ব্যাক লিফট করতে হবে, সে তখন ওইগুলো কারেকশান করে নিচ্ছে। এত দ্রুত কারেকশান করছে, সেরিবেলামের প্রচণ্ড ডেভেলপড। কিন্তু সে যেটা করেছে, সে কিন্তু ছোটোবেলা থেকে ওই ইনফরমেশান গ্যাদারিংটা করে গেছে, খুব ভালো করে সে শিখে গেছে যে কোন বলটা কোন জায়গায় পড়ে কোন দিকে ডেভিয়েট করলে ব্যাটটা কীভাবে চালাতে হবে, সেটা কভারে যাবে না পয়েন্টে যাবে। সে কিন্তু ওই ইনফরমেশান অ্যাকুইজিশনটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং শুধু কয়েকটা প্রশ্ন পড়ে পরীক্ষায় পাস করা, ক্র্যাক করা যাবে না, সাবজেক্টটাকে জানতে হবে, ইনফরমেশানগুলো গ্যাদার করতে হবে। পড়াশোনার শেষ নেই, ইনফরমেশান গ্যাদারিং যত হবে এবং যত ভালোভাবে হবে, এবং তারপরে আসছি মেমোরি পার্টটা। এই সেরিবেলাম ইম্পর্টেন্ট, মোটর কর্টেক্স ইম্পর্টেন্ট। আমরা যেটা পারি, এই সেরিবেলামের কোনো উন্নতি আমরা কিন্তু ঘটাতে পারবো না। তাহলে আমাদের লার্নিং এবং মেমোরির আমরা তাহলে চেঞ্জটা আনবো কী করে? আমরা যদি উন্নত হতে চাই আমরা কি করতে পারি? আপনারা দেখেছেন একই সময় খেলা শুরু করেছিল সচিন তেন্ডুলকার, বিনোদ কাম্বলি, দুজনেরই সমান প্রতিভা ছিল, কিন্তু একজন পারেনি, কিন্তু সে ওই লার্নিং ব্যাপারটাতে সে এগোয়নি, কোনোভাবে চেষ্টাই করেনি, সে ইনফরমেশান গ্যাদারিং করেনি, ফলে সে ফেলিওর হয়ে গেছে। সুতরাং ইনফরমেশান গ্যাদারিংটা খুব ইম্পর্টেন্ট। যখন কোনো চ্যাপ্টার পড়া হচ্ছে, ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রথম পড়াটা খুব নিখুঁত হতে হবে, তারপরে বারবার সেগুলো পড়তে হবে, সেই ইমপ্রেশনটা থেকে যাবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার আসছি এই যোগ, মেডিটেশন, মিউজিক, এগুলো কিভাবে কাজ করছে। এগুলো আর কিছুই না, এগুলো সেরিবেলাম, এগুলো অন্য জায়গার উপর যত না কাজ করছে, যে কাজ করছে এই সাইন্যাপটিক প্লাস্টিসিটির উপর। এই আমাদের যখন যোগ বা মেডিটেশন বা কোনো মিউজিক, আমাদের শরীরে একটা অংশ আছে হাইপোথ্যালামাস, তার একটা ডায়ার্নাল ভেরিয়েশন বলে শরীরে জিনিস হয়, সকাল এবং রাত্রিরে কোনো হরমোন বেশি স্বীকৃত হয়, নিঃসরণ হয়, সিক্রিটেড হয়, তা সেইগুলোর হাইপোথ্যালামাসের উপর কাজ করে। তার ইমোশনাল হাইপোথ্যালামাস কন্ট্রোল করে, ফিয়ারনেস, অ্যাংজাস, রেজ, এই যে আমাদের রেগে যাওয়া, হঠাৎ করে বিষণ্ণ হয়ে যাওয়া, এগুলো হাইপোথ্যালামাস কাজ করছে। সুতরাং এই একটা পার্ট হচ্ছে সাইন্যাপটিক প্লাস্টিসিটির উপর কাজ করে, আর একটা হচ্ছে এই ইমোশন যে করে হাইপোথ্যালামাসের উপর কাজ করে। তা সাইন্যাপটিক প্লাস্টিসিটির উপর কী করে কাজ করে? ও ডিউরেশনটা বাড়িয়ে দেয়। যখন কোনো মিউজিক শোনানো হচ্ছে সেই সময় বাইরে আর কোনো স্টিমুলাস নেই, সেই সময়টার জন্য একটা কুইজেন্ট, একটা শান্ত অবস্থা তৈরি হলো নিউরনের মধ্যে। তার ফলে যেটা হলো, সে রিকভারি করার সুযোগ পাচ্ছে। সেই যে নিউরো ট্রান্সমিটারগুলো ডিপ্লিটেড হয়ে গেছিলো, যেগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো রিকভার করার একটা টাইম পাচ্ছে। তার ফলে যে হচ্ছে, যেটা আয়ন চ্যানেলসগুলো যেগুলো ছিল, সেগুলো নিজের মতো করে আবার সাজিয়ে গুজিয়ে রিপ্লেনিশ হয়ে যাচ্ছে। যেগুলো ডাউন রেগুলেটেড হয়ে গেছিলো, সেগুলো আপ রেগুলেশন হচ্ছে। ফলে একটা টাইম পিরিয়ড পাচ্ছে, সে একটা সুন্দর পরিবেশ পাচ্ছে। এই টাইম পিরিয়ডটা তাকে দিতে হবে। পরীক্ষার আগে দেখবেন মাস্টারমশাইটা বলে যে মাথা ঠান্ডা করতে,
তা আমি ছোটোবেলা তো না বুঝেই একবার করেছিলাম যে মাথায় গিয়ে প্রচণ্ড জল টল দিতে আরম্ভ করেছিলাম। তো আমাকে এক স্যার জিজ্ঞেস করেছিলেন যে মাথায় এত জল দিচ্ছ কেন পরীক্ষার আগে? তার আমি বললাম মাথা ঠান্ডা করতে বলেছে। বলছে না, মাথা ঠান্ডা করা মানে ওরকম নয়, চোখ বুঝে এক মনে কিছুক্ষণ বসে থাকো, সমস্ত বাইরের জগৎ থেকে ডিট্যাচ হয়ে যাও। এই মেডিটেশন, মিউজিক এই ডিট্যাচমেন্টের কাজটা করছে। আপনারা দেখে থাকবেন এই রিসেন্টলি যেটা ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ হলো, ডি কুকেস যে চ্যাম্পিয়ন হলো, সে খেলার মাঝে মাঝে দেখবেন যে সে খেলা থেকে সরিয়ে নিচ্ছিল নিজেকে, চোখ বুঝে একাগ্র চিত্তে সে কিছু একটা ভেবে চলেছে, সে স্টিমুলাসগুলোকে সব ব্লক করে দিল। সে যেটা করলো সেই সময়ের মধ্যে যত নিউরো ট্রান্সমিটার যেগুলো ডিপ্লিটেড হয়েছিল, আয়ন্স চ্যানেলস যেগুলো ক্লান্ত হয়ে গিয়েছিল, সেগুলোকে রিকভার করে নিল। মেডিটেশন মিউজিক এর কাজই হলো আপনাদের একটা স্পেস দেওয়া। এর কাজ হলো এই ডিউরেশনটাকে বাড়িয়ে দেওয়া, যার মধ্যে সাইনাপটিক প্লাস্টিসিটি এই জিনিসগুলো আরও প্রমিনেন্ট হয়, ফলে মেমোরিটাকে আরও ভালোভাবে জাগিয়ে নেওয়া। আর একটা কাজ হলো হাইপোথ্যালামাসের উপর, যেগুলো বললাম ইমোশনাল কন্ট্রোল। যে ইমোশন স্যার যেটা বলছিলেন যে অ্যাংসাস, খুব দুশ্চিন্তায় ভোগে, খুব রেগে যায়, খিটখিটে মেজাজ, এই অ্যাংসাসনেস, রেজ, ফিয়ার এইগুলো কন্ট্রোল করতে পারে এই মিউজিক থেরাপি। বিভিন্ন সময়ে বিভিন্ন রাগ হয়, তার ডিউরেশন আছে, পিচ আছে, টিম্বার আছে, সেগুলো বিশদে আর যাচ্ছি না। সেইগুলো যদি কাউকে নির্দিষ্ট ডিউরেশনে কাউকে শোনানো যায়, কাউকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু এই ইমোশান জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে। ইমোশান যে যত ভালো কন্ট্রোল করতে পারে সে তত উন্নত প্রাণী আর কি। তো আজকের বিষয়বস্তু যা এই যোগ, মেডিটেশন, মিউজিক, এনহ্যান্সমেন্ট অফ স্কিলস। তো সুতরাং প্রথম যেটা হচ্ছে ইনফরমেশান গ্যাদারিংটা ঠিক করে করতে হবে, তারপরে সেটাকে মেমোরির জায়গা ঠিক করে স্টোরেজ করতে হবে। ইনফরমেশান গ্যাদারিং, স্টোরেজ এগুলো বাড়াতে গেলে এবং ইমোশান সেটাকে কন্ট্রোল করতে গেলে এই মেডিটেশান, যোগ বা মিউজিক এইগুলো প্রভূতভাবে সাহায্য করবে। এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।